This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের গার্জেনকে না জানিয়ে নিজে থেকে মিটিং করে স্যাররা মানে আমাদের ভর্তি ফিস বাড়িয়ে দেয় 100 করে। আপনাকে কোথায় হাত তুলবে কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। যাদের রুদ্রমূর্তি দেখলেন তারা কিন্তু পড়ুয়া, হ্যাঁ স্কুল পড়ুয়া তারা। এই হলো এ রাজ্যের বাস্তব। মুর্শিদাবাদের জলঙ্গির এই ছবি দেখে সত্যি ভেবে পাচ্ছি না কি বলবো। আসলে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যত কম বলা যায়, শিক্ষাক্ষেত্র নিয়ে যত কম কথা বলা যায় তাই ততই বোধহয় বেটার, ভালো। না হলে ওই চিত হয়ে থুতু ফেললে যা হয় সেটাই হতে হয়। মুখ পোড়া ছাড়া কোনো গতি থাকে না। স্কুলের ভর্তি ফি বেশি নেওয়ার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখাচ্ছিল পড়ুয়ারা। খয়রামারি উচ্চ বিদ্যালয়ে একেবারে তালা মেরে তারা আন্দোলনরত। অভিযোগ এর জেরেই নাকি ছাত্রছাত্রীদের এসে মারধর করেন পঞ্চায়েত প্রধান। ব্যাস, আর কোথায় যায়, কুরুক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ওপর হামলা করে পড়ুয়ারা। বড় বড় ইট বাঁশ নিয়ে তারা কেমন দৌড়চ্ছে সে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের গাড়িও তারা ভেঙে দেয়। স্কুল পড়ুয়া এরা প্রত্যেকে, স্কুলে পড়ে এরা, স্কুল পড়ুয়া। তাদের রূপ দেখলেন, ভয়ঙ্কর রূপ। এটাই হলো বাংলা, এটাই হলো এই সময়ের এই বাংলা, আর এটাই হলো বাংলার শিক্ষাক্ষেত্র। গর্ব অনুভব করছেন আপনারা, তাই না? এসব দেখে মানে পড়ুয়াদের হাতে থাকার কথা বই খাতা, পেন, পেন্সিল, আর সেখানে কি দেখা যাচ্ছে? স্কুল পড়ুয়াদের হাতে, হ্যাঁ এই বাংলার স্কুল পড়ুয়াদের হাতে ইট, পাথর, লাঠি, সেসব নিয়ে তারা পুরো গুন্ডাদের মতো পুলিশের ওপর হামলে পড়ছে, পুলিশের গাড়ি ভাঙছে, দৌড়ে যাচ্ছে। রীতিমতো মারমুখী স্কুল পড়ুয়া। যেটুকু যা ছবি দেখলাম, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, এই হচ্ছে শিক্ষা এই বাংলার। অবশ্য আর কি বা আমরা আশা করতে পারি? কোথা থেকে আসবে শিক্ষা? দিনের পর দিন যা পরিস্থিতি হচ্ছে স্কুলের, তাতে কি আর শিক্ষা তাদেরকে দিতে পারছেন শিক্ষকরা? কোথায় শিক্ষক? আমি শিলিগুড়ির ছবি আপনাদের দেখাবো, সেখানে কি চলছে একবার দেখুন। শিলিগুড়ি এক প্রয়াত তৃণমূল নেতার পরিবার 2005-06 সাল নাগাদ শিলিগুড়ির এই হাতিয়াডাঙ্গা এলাকায় এই স্কুল চালু করেছিলেন। স্কুলের নাম বিমল স্মৃতি বিদ্যা মন্দির। সেই থেকে এলাকায় রমরমিয়ে চলছে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু অজানা কারণে এই স্কুল বন্ধের চেষ্টা চালাচ্ছেন প্রয়াত নেতার পরিবার বলে অভিযোগ তুলছেন অভিভাবকরা। আমাদের দাবি স্কুলটা এখানেই থাকুক, আমরা চাচ্ছি না অন্য জায়গায় যেতে, কারণ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আছে। তালা দিয়ে চলে যাওয়া হয়েছিল। শনিবারে আমরা স্কুলে গেটের মধ্যে দাঁড়াইছিলাম বাচ্চাকে নিয়ে। আমরা তো এই স্কুলে চাই না, অন্য স্কুলে যাব না তো। অভিভাবকরা কিন্তু বলছেন রাতের অন্ধকারে কাগজপত্র সব পুড়িয়ে দেওয়ার পাশাপাশি স্কুল বন্ধ করে দেওয়া হলো বলেই জানিয়ে দেওয়া হয়েছিল তাদের। বিক্ষোভের জেরে তালা শেষে খোলা হয়েছে ঠিকই, এবং এখন সাফাই দিতে ব্যস্ত প্রয়াত তৃণমূল কাউন্সিলরের পুত্র। কি বলছেন শোনাই আপনার। টেম্পারারি ফেস স্কুলটাকে কোথাও শিফট করে দিয়ে নতুন করে বানিয়ে প্লাস স্কুলটাকে আমি একটু আপগ্রেড করতে যাচ্ছিলাম। কোনোভাবে ইনফরমেশনটা ভুলভাল বাইরে লিক হয়ে গেছে। আমার এখনই জেলা পরিষদের সাথে কথা হলো, আমি জেলা পরিষদকে আমি সেম কথাই বলেছি, বন্ধ হচ্ছে না স্কুল বন্ধ হবে না। তাহলে এই যে এত কথা হচ্ছে, অভিভাবকরা এত ক্ষিপ্ত, সব ভুয়ো রটনার জেরে মেনে নিতে হবে। তারা যে অভিযোগগুলো করছেন, স্কুলের জায়গায় কারখানা করার প্ল্যান নাকি শোকে ফেলা হয়েছে, সেটা পুরো ভুল রটনা। এখানে কিছু একটা ফ্যাক্টরি টাইপের করার ইচ্ছা ছিল, যাতে হোক আর কি, সবারই আর কি এটা হোক, একটা লোকাল একটা পাবলিকের একটা কাজ পেয়ে যাবে, প্লাস হলো ইসে, প্লাস আমি স্কুলটাকে অন্য কোথাও শিফট করে দিতে বেটার ইনফ্রাস্ট্রাকচার দেখ। এই তো ঝোলা থেকে
বিড়াল বেরিয়ে পড়লো। একবার বলছেন স্কুল আপগ্রেড করে নাকি নতুন রূপে করতে চান, পরক্ষণই আবার বলছেন কারখানার কথা। এত কম সময় পরপর দুরকম বয়ান, একটু আজব কাণ্ডই বটে। অবাক আর কত জায়গায় হব বলুন তো আমরা। এত শিশুর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার আগে দুবার ভাবার দরকার। ভাবছেন না তারা। কত সহজে প্রাইভেট স্কুল বলে যা ইচ্ছা তাই করে ফেলছেন তারা। এত পড়ুয়া সেখানে, তাদের ভবিষ্যৎ আরও আছে। সেটা জানতে আমাদের যেতে হবে আরামবাগ। চলুন দেখাই আপনাদের সেখানকার পরিস্থিতি। এই হলো স্কুলের অবস্থা। কেচে মেলে দেওয়া জামা কাপড় শুকোনোর জায়গা এখন এটি। দিব্যি চলছে এভাবেই। অফিস ঘর তালা ঝুলছে। স্কুল বন্ধ হয়ে গেছে তো। কতদিন হলো? হয়ে গেল 3-4 মাস হয়ে গেছে। 5ম শ্রেণীর ক্লাস, তালা ঝুলছে। পাশেই 7ম এবং 8ম শ্রেণীর ক্লাস, তালা ঝুলছে। শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগ হয়নি, তাই এই সরকারি স্কুলও বন্ধ হয়ে গিয়েছে। অথচ একটা সময় কত ঘটা করে স্কুল চালু করা হয়েছিল। তৃণমূলের সরকার ক্ষমতায় আসার পর 2012 সালে পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পথ চলা শুরু। গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের পাণ্ডুগ্রাম। মানুষজনের মুখে মুখে ঘুরত এই স্কুলের কথা। পড়াশোনা হবে ভালো করে স্বপ্ন দেখতেন তারা, কিন্তু শিক্ষক সে তো মাত্র 2 জন। পড়ুয়াদের সাহায্য করতে তাই গ্রামেরই শিক্ষিত যুবকরা অনেকেই এগিয়ে এসেছিলেন। কিছু ক্লাবের ছেলে এবং এলাকার শিক্ষিত ছেলে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং MA পাস করেছে, বিএড ডিএড তাদের রয়েছে, তারা পড়াচ্ছিল। 2015 থেকে 2024 পুরো সময়টাই আমি বিনা পয়সায় সাহায্য করে চলেছি যে স্কুলটা যাতে গ্রামের স্কুল যাতে থাকে। স্কুলে পড়াতাম, ঘন্টা দিতাম, ঝাঁট দিতাম, মাঝে সাঝে জল বয়ে আনতে হতো আমাকে। গ্রামের ছেলেরা দেখতো, ওরাই পড়াশোনা করাতো। মাস্টার তো দেয়নি, মাস্টার না দিলে কি করে ছেলেরা ছাত্ররা কি করে পড়বে? এটাই তো প্রশ্ন। শিক্ষকই যেখানে আর নেই, অবসর নিয়ে চলে গেছেন, সেখানে পড়াশোনা হবে কি করে? ফল চোখের সামনে। আমাদের পাশাপাশি ক্লাবের ছেলে পড়াতো, যেহেতু একটা মাস্টার রিটায়ার হয়ে গেছে সেহেতু আর তো চালাতে পারবে না তারা। অফিসিয়ালি তো কিছু কাজ হবে না। আমরা বহু চেষ্টা করেছিলাম, অফিসে ছুটে গেছি লাস্ট মুহূর্তে পর্যন্ত, কিন্তু বললো নিয়োগ হলে ওখানে মাস্টার দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের আগেই পড়ুয়াদের টিসি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে আশেপাশের স্কুলে। এখানে পড়াশোনার পাঠ শেষ, স্কুল বাড়িটা দাঁড়িয়ে। একদিন হয়তো পোড়ো বাড়ি হয়ে যাবে এভাবেই। পড়াশোনা সে আবার কি? কেউ এই প্রশ্নটা করলেও অবাক হওয়ার উপায় থাকবে না। এই যদি হাল হয় তাহলে পড়াশোনাটা কি করে হবে, কোথায় হবে? শিক্ষায় ছবিটা যখন এত ভয়াবহ, সেখানে আর অন্য কোনো ক্ষেত্রে কিচ্ছু বলার থাকতে পারে না। ভিত নড়ে যাচ্ছে, ভিত নড়ে গিয়েছে ইনফ্যাক্ট। বছরের ছেলেরা লোকের দোকানে কাজ করছে, কোনো মিস্ত্রির সঙ্গে যোগানদার হিসেবে কাজ করছে। এর জন্য সম্পূর্ণ দায়ী পশ্চিমবঙ্গের সরকার। পশ্চিমবঙ্গে যারা মেধাবী ছাত্রছাত্রী, তাদের যদি ঘরে পয়সা থাকে, তারাও বাংলায় অন্তত পড়াতে চান না, তারাও বাইরের রাজ্যে পাঠিয়ে চান। এটা কিন্তু বাংলার চেহারা। এইটা একটা এত বড় সামাজিক ক্রাইসিস, যেটা ভবিতব্য, যেটা হওয়ার ছিল তাই হচ্ছে। যদি এই সরকার থাকে তাহলে আরও খারাপ দিকে যাবে। সম্পূর্ণভাবে শিক্ষিত কালচার, সংস্কৃতি, সেটাকে নষ্ট করে দিয়েছে এই তৃণমূল পার্টি, যার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। সত্যি জানা নেই কে কার দায় নেবেন, কিন্তু দুশ্চিন্তা তো হচ্ছেই। এত পড়ুয়া, তাদের ভবিষ্যৎ আজ এই পরিস্থিতি। শিক্ষা যেখানে তারা পাচ্ছেন না, ভবিষ্যতে কোন পথে তারা যাবেন, কি হবে জানা নেই, অন্ধকার। বিরোধীরা তেড়েফুঁড়ে আসরে নেমেছে ঠিকই, সে তো আমরা দেখালাম আপনাদের, কিন্তু এক্ষেত্রে রাজনীতি নয়, এক্ষেত্রে একেবারে রাজনীতি নয়। বিশেষ করে এই পলিটিক্যাল পার্টির যে রাজনীতি সেটা নয়। এখানে দরকার একে একে সবাই মিলে এগিয়ে এসে হাতে হাত ধরে এই সমস্যার সমাধান করা। এক্ষেত্রে কে কোন দলের প্রতিনিধি, কে কি করছে না সেটা না, কি করতে হবে সেটা দেখতে হবে। সেটা আদৌ হবে কি, এটুকু আশা রাখতে পারি? শিক্ষা যেভাবে লাটে উঠছে, বারবার বিরোধীরা বলছে, তাতে তো দায় শেষ হয়ে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা লাটে উঠছে, সরকার কি করছে আপনারা সে প্রশ্ন তুলছেন। সব কিছুর পরেও একসঙ্গে হাতে হাত রেখে এগিয়ে এই সমস্যার সমাধান করা উচিত বলে আমাদের মনে হয়। আর সরকার কি বলছে, হ্যাঁ, তাদের বক্তব্যটা একবার শোনাই আপনাদের। সেন্ট্রাল গভর্নমেন্টের সমীক্ষায় আমাকে দেখতে হবে। ওদের সমীক্ষা সবসময় নির্ভুল, আমি একদম হলফ করে বলতে পারি না কেন এটা হচ্ছে ড্রপ আউট। তবে এটা ঠিক যে ক্লাস 10 অবধি আমরা বারবার করে দাবি করেছিলাম যে মিড ডে মিল ক্লাস 10 অবধি কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম করা হোক। অনেক সময় এরকম হয় যে 8 অবধি তারা খাবার পায়,
9, 10 আবার খাবার পায় না, সেইটা অনেকটা খুব গরিব বাড়িতে একটা সমস্যা একটা হতে পারে। বিরোধীরা আক্রমণ শানাচ্ছেন, শাসক দল পাল্টা যুক্তি দিচ্ছে, এসব আমাদের চেনা ছবি হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বাংলার স্কুলগুলোর বেহাল দশা এতে আটকানো যাবে কি? হাল ফিরিয়ে আনা যাবে পুরনো সেই সম্মান, সেই সোনালী দিনগুলো যখন বাংলাকে সেরার সেরা বলা হতো শিক্ষায়, সংস্কৃতিতে? এখন পুরো উল্টো ছবি। শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম কি চলছে। আসলে মুশকিল হলো, রাজনীতি ভুলে যে সমস্ত বিষয়গুলোতে একসঙ্গে কাজ করার কথা সেসব আদৌ হয় না। কেউ এই সে কোন দলের প্রতিনিধি তারা ভুলতে পারেন না। শুধু ওই আমরা ওরা এটা চলতে থাকে। তার রেজাল্ট কি হয়? রাজ্য কোন পথে এগিয়ে চলেছে সেটা দেখে শিউরে উঠতে হয়। আবারও এই ছবিগুলো, এই মুখগুলো আমাদের সেই ভয়কে বাড়িয়ে দিল। আচ্ছা, শাসকের রাজনীতির উত্তর কি এখন দক্ষিণ, মানে আরো দক্ষিণ? সোজা কথায় বলতে গেলে মডেল। কোন মডেল বলুন? ডায়মন্ড হারবার মডেল। আর এই মডেলের কথাই তো বলেছেন শাসক দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে নেই আপনাদের, গত বছরের শুরুতে 7ই জানুয়ারি নিজের লোকসভা কেন্দ্রে নতুন কর্মসূচি নিয়েছেন শাসক সেনাপতি। সেই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল শ্রদ্ধার্ঘ্য প্রবীণ নাগরিকদের ভাতা প্রদান। নিজের কেন্দ্রের ৭৬,১২০ জনকে বার্ধক্য ভাতা। 7 তারিখ চালু হলো ডায়মন্ড হারবারে, আর দিন 2 পর গোটা রাজ্যে সেই ভাতার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, যার নাম সেবাশ্রয়। বলতে পারেন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। তাহলে মডেল ডায়মন্ড হারবারই হচ্ছে প্রশ্ন। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া। একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে। তো উপকারটা কার? মানুষের। দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। তাহলে সেবাশ্রয় মডেল ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা এলাকাতেই স্বাস্থ্য শিবির শুরু হয়ে গিয়েছে 2রা জানুয়ারি থেকে। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, এমন উদ্যোগ দেশে প্রথম। এইবার এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। ফার্স্ট টাইম। তাহলে শাসকের নাম্বার 2 মডেল ডায়মন্ড হারবার 2 তারিখ থেকে শুরু, 300 দিনে 75টি ক্যাম্প। এই মুহূর্তে আমি রয়েছি ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডের মডেল ক্যাম্পে। আমি দেখানোর চেষ্টা করব গরিব মানুষদের ভিড়, যারা হাসপাতালে যেত তারা কিন্তু এই সেবাশ্রয়ে চলে আসছে। মেডিসিন কি বিনামূল্যে পেয়েছে? হ্যাঁ, বিনামূল্যে পেয়েছি। চিকিৎসা খুব ভালোই হয়েছে চিকিৎসাটা। আবার এই চোখকে দেখাবো, ওখানে দেখি এখানকে ট্রান্সফার করেছে, চোখটাকে দেখাবো বলে। হাসপাতালে গিয়েছিলেন আগে? আগে দেখিয়েছিল, এই ওষুধ দিয়েছে, এই ওষুধটা দিয়েছে। দেখাতে পরে খুব একটা কাজ হয়নি। এই বড় হসপিটালে। তারপর এখানে শুনে আমি এসছি। আমরা সরকারি হসপিটালেই গেছি, সেখানেও দেখিয়েছি। সেখানেও দেখাবার পরে ওষুধটা মানে কাজে হয়নি। তারপরে ক্যাম্প খুলেছে, ক্যাম্প খোলার পরে ক্যাম্পেও গেছি, সেইটা তারা এখানে এফআর করেছে। সুতরাং যাতে আমরা সুস্থ হতে পারি সেই জন্য আমরা এখানে এসেছি। ঠিক মতো চলতেও পারছি না, প্রচণ্ড যন্ত্রণা হয়, তার জন্য আমি এইখানে এসেছি। হাসপাতালে দেখিয়েছিলাম, হাসপাতালে আমার ঠিক কাজ হয়নি। তাহলে সরকারি হাসপাতাল থেকে সেবাশ্রয় বিজেপি খোঁজা তো দেবেই। বলুন যে মানুষ তার সেবাশ্রমে দাঁড়িয়ে যদি আপনাদের কাছে অভিযোগ করে যে সরকারি হসপিটালের ওষুধে কোনো কাজ হয় না, এ তো এতদিন বিজেপি করতো, তাহলে ডায়মন্ড হারবার অঞ্চলের মানুষ কি সবাই বিজেপি হয়ে গেছে? যে হাসপাতালের থেকে এই সেবাশ্রয়ের যে ক্যাম্প, সেই ক্যাম্প কিন্তু টেক্কা দিচ্ছে। এই মডেল ক্যাম্পে 3 জন চিকিৎসক রয়েছে, বাকি প্রত্যেকটি সাধারণ ক্যাম্পে 2 জন করে চিকিৎসক রাখা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা তারা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই সেবাশ্রয় ক্যাম্পগুলোতে নজরদারি চালাচ্ছেন। একটু দূরেই হাসপাতাল, সেখানেও ভিড় লেগেই থাকে। ভিড় সেবাশ্রয়ে। এই কদিনে এই কেন্দ্রে কত ভিড় হলো হিসেব দিলেন চিফ মেডিকেল কোঅর্ডিনেটর।
এখন পর্যন্ত 4 দিনের পরিষেবা নিয়েছে 39,807 জন। প্রথম দিন 5,689, দ্বিতীয় দিন 6,945, তৃতীয় দিন 11,388, চতুর্থ দিন 15,785। কি বুঝলেন? ক্যাম্পে চিকিৎসক রয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, ওষুধও দেওয়া হচ্ছে বিনামূল্যে, আবার প্রয়োজনে রেফারও করা হচ্ছে 12টা হাসপাতাল এবং মেডিকেল কলেজে রেফার করা হচ্ছে এই শিবির থেকে। তাহলে কি বোঝা যাচ্ছে? মডেল ডায়মন্ড হারবার এবার সেবাশ্রয়, আর গতবার বার্ধক্য ভাতা। কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। এটা বিশাল কর্মযজ্ঞ। 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। কর্মসূচির নাম দেওয়া হয়েছিল শ্রদ্ধার্ঘ্য, আর সেদিন কর্মসূচি ভাতা প্রদান প্রবীণ নাগরিকদের। মডেল ডায়মন্ড হারবার তারপর থেকেই তো চলছে। তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি? অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে, আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে। এটাই ডায়মন্ড হারবার মডেল। শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। বিরোধী দলনেতার কটাক্ষ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল ডায়মন্ড হারবার। এটা 1 মাস নয়, 2 মাস নয়। আমার বিশ্বাস রাজ্য সরকার এটা অত্যন্ত শীঘ্রই শুরু করবে। আর রাজ্য সরকার যদি কোনো কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্যবস্থা যেমন করেছি আজীবন, আপনি যতদিন থাকবেন এই বার্ধক্য ভাতা আপনি পাবেন। রাজ্য সরকার না দিলে আজীবন দেবেন? দিন 2 পর মুখ্যমন্ত্রী সেই উত্তরটাই দিলেন কি? বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও আমরা আমাদের থেকে যতটা পারি আমরা ততটা মুখ্যমন্ত্রী, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন তাদের মধ্যে অনেকটাই আমরা করে দিতে পারবো। তাহলে মডেল ডায়মন্ড হারবার, আর সেই মডেলেই সেবাশ্রয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভায় দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। ক্যাম্পের চিফ মেডিকেল কোঅর্ডিনেটর অবশ্য খুবই অপটিমিস্টিক, আশাবাদী। সত্যি কথা বলতে 4 দিন আমরা যে পরিমাণ পেশেন্ট দেখেছি বা দেখে চলেছি, আশা করি হাসপাতালের সঙ্গে প্রায় পাল্লা দিয়েই টেক্কা দিয়ে চলেছে এই সেবাশ্রয় প্রকল্প, এবং আগামী দিনে মানে হাসপাতালের চেয়ে আরও ভালো পরিষেবা দেবে এটুকু আশা করি। হারবারে 7টা বিধানসভা, 71টা গ্রাম পঞ্চায়েত, কলকাতা পুরসভার যদি আমি 6টা ওয়ার্ড ধরি, তাহলে এইদিকে 4টে পুরসভার সাথে প্রায় 93টা ওয়ার্ড এবং প্রায় 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। আচ্ছা, বিজেপি কি বাঘ পুষছে? সন্দেহ হওয়ারই কথা। যা বললেন মুখ্যমন্ত্রী একবার শুনুন। যেই আমরা উদ্ধার করলাম, আমাদের বন বিভাগ প্রশাসন সকলে মিলে দিন রাত খেটে, সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, ফেরত দাও ফেরত দাও ফেরত দাও, আর দিয়ে দিলাম। এবার আবার একটা চলে এসছে কাল। তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। বাঘ পাঠিয়ে দিয়েছে বিজেপি চালিত উড়িষ্যার সরকারকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাদের নিজেদের রাখবার জায়গা নেই, তোমরা বাঘটাকে নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে। তো জল ফেরোতে কতক্ষণ? আবার একটা চলে এসছে। এটা কি হচ্ছে? আমি উড়িষ্যা গভর্নমেন্টকে দোষারোপ না করে অনুরোধ করব, প্লিজ সেন্ড ইউর ফরেস্ট টিম অ্যান্ড রেস্কিউ ইউর টাইগার। এভরি টাইম ডোন্ট ব্লেম আস। জিনাতকে ধরতে কম নাকানি চোবানিত হয়নি।
কষ্ট করেই কেষ্ট লাভ হয়েছে। এবার কুলতলিতে আবারও বাঘের ভয়। সকালেই বাঘের পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের খবর দেন কাঁকড়া ধরতে যাওয়া লোকজন। বাঘের পায়ের ছাপ দেখে গ্রামের লোক তো আতঙ্কে। কুলতলির মইপিঠে কদিন আগেই এক আতঙ্ক গ্রাস করেছিল। বাঘ তো সকালে যারা ওই কাঁকড়া ধরতে গিয়েছিল তারা দেখতে পেয়েছে। বাঘ এসেছে, তা বাঘ আমরা দেখিনি, বাঘের ছাপটা দেখেছি। অনেকখানি ভয়ে আছে। বাঘ দেখলে তো সবার ভয় থাকবে, বাঘের ভয় তো ঘর থেকে সন্ধ্যাবেলা আবার বার হতে পারবো না। পুলিশ এবং ফরেস্টার এসছে, ওরা জাল ঘিরেছে। বাঘটা এলাকার থেকে অন্তত যাতে সরে যায়, গভীর জঙ্গলের দিকে যদি চলে যায়। বাঘ খুঁজতে নেমে পড়েছে মইপিঠ উপকূল থানার পুলিশ এবং বন দপ্তর। জিনাতের মতোই জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে জঙ্গল। সেই যাত্রায় পার পাওয়া গেলেও মইপিঠে আতঙ্ক রয়ে গিয়েছে। আর সেই প্রসঙ্গ টেনেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাঘ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই বাঘ ঢুকে গেছে, আমি বাঘকে রক্ষা করছি। আসলে এখানে তো আসলে ওরা তো সব কাগুজে বাঘ, আপনার বাঘরা তো সব বীরভূম আর বিভিন্ন জায়গায় বসে আছে। আপনার এই কাগুজে বাঘ নিয়ে তো নিশ্চয়ই চিন্তা করার কোনো জায়গা নেই। এবার বাঘেরা পরিকল্পনা করেছে, ওখান থেকে উড়িষ্যা থেকে নাকি বাঘগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর তারা এখানে এসে পশ্চিমবাংলার বন দপ্তরের সঙ্গে লুকোচুরি খেলছে। সুতরাং এই ধরনের কথা যদি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন। এবার আবার একটা চলে এসছে কাল, তো তোমরা তো টেক কেয়ার করবে তোমাদের ফরেস্টে, পাঠালে চিরকালের জন্য পাঠাক আমরা রেখে দিচ্ছি। আচ্ছা, বিজেপি বাংলায় বাঘ পাঠাবে কেন? 1 কোটি সদস্য সংগ্রহ করতে পারছে না যে দল, তাদের বাঘে আগ্রহ জন্মেছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাঘ পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ব্যাঘ্র গর্জনের পর কাগুজে বাঘও দেখাবো আপনাদের একটু পরে। বাঘ এখন বেড়াল। কালীঘাটের কাকু, ভদ্র কাকু, লিপস অ্যান্ড বাউন্সের একসময় বড় কর্মকর্তা ছিলেন। সুজয় কৃষ্ণ ভদ্র মহাশয়ের কথা বলছি। হালুম করতেন, সেই ব্যাঘ্র গর্জন এখন মার্জারের ম্যাও ম্যাওতে পরিণত হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। অসুস্থ বলে ভার্চুয়ালি বিচারকের সামনে এসেছিলেন, সদ্য ভেন্টিলেশন থেকে বেরিয়েছেন, কিন্তু এজেন্সির আইনি জাল কেটে বেরোতে কমপ্লিটলি ব্যর্থ। কয়েক প্রশ্ন নাটকের পর প্রাথমিক দুর্নীতির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে। কোট আনকোট সৎ কাকু চেষ্টা করেও পারলেন না দুর্নীতির যে তকমা তার গায়ে লেগেছে সেটা ঝেড়ে ফেলতে। বিচারকের সঙ্গে আজ সুজয় কৃষ্ণের যেটুকু কথা হয়েছে, কাকুর দুর্লভ স্বর ছিল ওই বেড়ালের মতোই মিনমিনে, মিউ মিউ। বিচারক বলেছেন, কেমন আছেন আপনি? আপনি সচেতন আছেন তো? আপনি বুঝতে পারছেন তো? তার উত্তরে সুজয় কৃষ্ণ, বুঝতে পারছি না স্যার। বিচারক, আপনি কোর্টে এসে যে জজকে দেখেছেন সেই জজ বলছি, এবার চিনতে পারছেন? সুজয় কৃষ্ণ কি বলছেন? হ্যাঁ স্যার। বিচারক, আপনি দোষী না নির্দোষ? সুজয় কৃষ্ণ কি বলছেন? আমার সম্পর্কে কে অভিযোগ করলো স্যার? বিচারক বলছেন, সুজয়বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই কাজটা করার জন্য মানিক ভট্টাচার্য, পার্থ, কুন্তল ঘোষদের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন। আপনি লিপস অ্যান্ড বাউন্সের বড় কর্মকর্তা ছিলেন। দুর্নীতির টাকা থেকে আয় লুকিয়ে রাখার কাজ করেছেন। আমার মনে হয়েছে আপনি বেআইনিভাবে রোজগারে যুক্ত ছিলেন, তাই আপনার বিরুদ্ধে PML এর 4 নম্বর ধারায় চার্জ গঠন করা হয়েছে। এরপর সুজয় কৃষ্ণ কি বলেন? তিনি বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ। বিপিএসসিতে অনিয়মের অভিযোগে গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন জনসুরাজ দলের প্রধান প্রশান্ত কিশোর। সকালে টেনে হিচড়ে গ্রেফতার করা হয় তাকে।